বেসিক অর্গানিক কেমিস্ট্রি ক্লাস 11-এর আমরা ডিসকাশন করছি। তো এর আগের ক্লাসে আমরা ইন্ডাকটিভ এফেক্ট নিয়ে ডিসকাস করেছি। আমাদের আজকের টপিক হচ্ছে ইলেকট্রোম্যাটিক এফেক্ট। ইলেকট্রোম্যাটিক এফেক্ট কি না, আমরা দেখো অর্গানিক রিয়াকশনের শুরুতেই বলেছিলাম যে দুটো বিকারক আমাদের প্রয়োজন একটা অর্গানিক রিয়াকশন কমপ্লিট করতে। ওয়ান ইজ সাবস্ট্রেট, অ্যানাদার ইজ অ্যাটাকিং রিয়েজেন্ট। আমরা অ্যাটাকিং রিয়েজেন্টেরও ক্লাসিফিকেশন পড়েছি। তো এখন দেখো ইলেকট্রোম্যাটিক এফেক্ট হচ্ছে এমন একটা এফেক্ট যেটা হলো টেম্পোরারি, একেবারে অস্থায়ী, এবং এর একটা বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যটা কি? এটা কেবলমাত্র বিকারকের উপস্থিতিতেই ঘটে। বিকারকের উপস্থিতিতে। বিষয়টা কিরকম? যখন কোনো একটা সাবস্ট্রেট এমন হয় যে সেখানে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে, এবং তখন বিকারকের উপস্থিতিতে অর্থাৎ অ্যাটাকিং রিয়েজেন্ট কি করে, বিকারকের উপস্থিতিতে এর এই দ্বিবন্ধন বা ত্রিবন্ধন অর্থাৎ পাই বন্ডের পাই ইলেকট্রন জোড় কি হয়, বিকারকের উপস্থিতিতে পাই ইলেকট্রন জোড় শিফটেড হয়, অর্থাৎ পাই ইলেকট্রন জোড়ের সরণ ঘটে। সরণ ঘটার ফল কি হল? সাবস্ট্রেটের মধ্যে এবং সরণটা কোন দিকে ঘটে না, অধিকতর যেটা তড়িৎ ঋণাত্মক পরমাণুর দিকে ঘটে। এবং এর ফলে কি হচ্ছে, জৈব যৌগটা বা সাবস্ট্রেটের মধ্যে কি হয়, ধনাত্মক ও ঋণাত্মক আধান সৃষ্টি হয়। তাহলে কি হচ্ছে, একটা অ্যাটাকিং রিয়েজেন্ট অ্যাটাক করার ফলে সাবস্ট্রেটটা যদি এমন হয় যে যেখানে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন রয়েছে, তখন বন্ধনের পাই ইলেকট্রন জোড় কি হচ্ছে, তার সরণ ঘটছে। এবং সরণটা কোন দিকে না, যেটা অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণু তার দিকে, তার ফলে ধনাত্মক ও ঋণাত্মক আধান সৃষ্টি হয়। এবার আমরা এক্সাম্পল নিয়ে বিষয়টাকে বুঝব। দেখো, নাম্বার 1 এক্সাম্পল আমি বলছি। সাপোজ অ্যাটাকিং রিয়েজেন্টে Cn- আছে এবং দিস ইজ দ্য সাবস্ট্রেট। অ্যাটাক করার ফলে কি হচ্ছে, প্রথমে এই বন্ডের ইলেকট্রনটা শিফট হয়ে যাচ্ছে এবং তার ফলে ডেল্টা মাইনাস এবং এখানে ডেল্টা প্লাস তৈরি হচ্ছে। দিস ইজ নাথিং বাট ইলেকট্রোম্যাটিক এফেক্ট। অর্থাৎ বিকারকের উপস্থিতিতে সাবস্ট্রেটের মধ্যে প্লাস এবং মাইনাস আধান সৃষ্টি হলো। এবং তখন কি হলো, Cn- কোথায় জুড়ল? Cn- যদি সেক্ষেত্রে যুক্ত হয় ধনাত্মক আধান বিশিষ্ট কার্বনের সঙ্গে, ধনাত্মক আধান বিশিষ্ট পরমাণুর সঙ্গে, অর্থাৎ এখানে ধনাত্মক আধানযুক্ত কার্বনের সঙ্গে Cn- যুক্ত হয়েছে, তাই একে বলা হয় -E এফেক্ট। ই হলো ইলেকট্রোম্যাটিক এফেক্ট বোঝাতে ব্যবহৃত হয়, আর যেহেতু ধনাত্মক আধানের সঙ্গে যুক্ত তাই একে বলা হচ্ছে -E এফেক্ট। আবার দেখো, সাবস্ট্রেট যখন RCHO এবং বিকারক হচ্ছে H+, তখন কি হচ্ছে, বন্ডেড ইলেকট্রন জোড় শিফট হচ্ছে এবং কার্বনের মাথায় ধনাত্মক আধান এবং অক্সিজেনের মাথায়
ঋণাত্মক আধান সৃষ্টি হচ্ছে এবং এই H প্লাস তখন জুড়ে যায় যদি ঋণাত্মক আধানযুক্ত অক্সিজেনের সঙ্গে এবং রেজাল্ট কি হচ্ছে RCHOH কার্বনের মাথায় হচ্ছে পজিটিভ চার্জ। এই ধরনের এফেক্টকে বলা হচ্ছে তখন প্লাস ই এফেক্ট। সো ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট হলো দু রকমের, একটা হলো প্লাস ই এফেক্ট এবং অপরটি হলো মাইনাস ই এফেক্ট। এবার আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা ফেনোমেনা অর্থাৎ রেজোনেন্স ডিসকাস করব। তো রেজোনেন্স হলো কি? রেজোনেন্স হলো যখন কোনো একটা লুইস গঠন কোনো একটি লুইস ডট গঠন কি করতে পারে না, যৌগের সমস্ত ধর্ম ব্যাখ্যা করতে পারে না, তখন কি করতে হয়? তখন বিভিন্ন একাধিক গঠন সংকেতের সাহায্যে তাকে ব্যাখ্যা করতে হয়। তখন একাধিক গঠন সংকেত প্রয়োজন হয়। এই একাধিক যে গঠন সংকেত এগুলোকে বলা হয় ক্যানোনিক্যাল স্ট্রাকচার। বা রেজোনেটিং স্ট্রাকচার, সংক্ষেপে যাকে বলা হয় RS। এবং প্রকৃত গঠনটা কি? প্রকৃত গঠন হলো এই যে একাধিক রেজোনেটিং স্ট্রাকচার হয় বা ক্যানোনিক্যাল গঠন হয় তাদের হাইব্রিড। কি হাইব্রিড? না, রেজোনেন্স হাইব্রিড। অর্থাৎ ওই সমস্ত যে সম্ভাব্য ইলেকট্রনীয় গঠন তার সংকর রূপ, সম্ভাব্য গঠন সমূহের সংকর রূপ। তাহলে যখন কোনো একটি লুইস গঠন যৌগের সমস্ত ধর্ম ব্যাখ্যা করতে পারে না তখন আমাদের একাধিক গঠন সংকেত প্রয়োজন হয়, যাদেরকে ক্যানোনিক্যাল গঠন বা রেজোনেটিং স্ট্রাকচার বলে। আর প্রকৃত গঠন কোনটা? না, এই সমস্ত গঠন সমূহের যে সংকর রূপ তাকে রেজোনেন্স হাইব্রিড বলে, সেটি হলো প্রকৃত গঠন। এখন এই রেজোনেটিং স্ট্রাকচার কিভাবে আঁকতে হয়, তার শর্ত কি? রেজোনেটিং স্ট্রাকচার আঁকতে গেলে কি করতে হবে? যে পরমাণুগুলোর যে বিন্যাস, সেই বিন্যাসকে কিন্তু অক্ষত রাখতে হবে, অর্থাৎ পরমাণুগুলোর কিন্তু স্থান পরিবর্তন করা যাবে, শুধুমাত্র ইলেকট্রনের শিফটিংই হতে পারে এবং টোটাল চার্জ কিন্তু সেম থাকবে। দেখো আমি এক্সাম্পলসের সাহায্যে এবার আমরা ডিসকাস করব। এক্সাম্পল নাম্বার 1, প্রথমে আমি নিলাম CH2 ডাবল বন্ড CH2 প্লাস চার্জ কার্বনের উপরে রয়েছে। এখন দেখো এখানে কি রয়েছে? একটা কার্বন কার্বন ডাবল বন্ড রয়েছে। কার্বন কার্বন ডাবল বন্ড মানে তাতে কি পাই ইলেকট্রনস রয়েছে। পাই ইলেকট্রনগুলো কিরকম? পাই ইলেকট্রনগুলো লুজলি বাউন্ড হয়, তাই এরা কি করতে পারে? মুভ করতে পারে। পাই ইলেকট্রনগুলো মুভ করতে পারে সহজে। তাহলে এখানে যেহেতু প্লাস চার্জ রয়েছে, টেন্ডেন্সি হবে যে সেই প্লাস চার্জকে কিভাবে প্রশমিত করা যায়।
অর্থাৎ প্লাস চার্জ রয়েছে মানে ওখানে ইলেকট্রন কম, তাহলে যেখানে লুজলি বাউন্ড ইলেকট্রন আছে সেখান থেকে ওই প্লাস চার্জের দিকে যেখানে ইলেকট্রন কম সেই দিকে জাম্প করবে। সো কিভাবে জাম্প করবে? এই ডাবল বন্ডেড ইলেকট্রনগুলো জাম্প করে এখানে চলে আসবে। কি জন্য না, যেহেতু এখানে কার্বনের মাথায় প্লাস চার্জ অর্থাৎ ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে তাকে মেকআপ করার জন্য। সো একটা ইলেকট্রনের শিফটিং হলো। আমরা এরকম ডাবল হেডেড অ্যারো দিয়ে পরের স্ট্রাকচারটা আঁকবো। জাম্প করার পর আমরা কি পেলাম দেখো, CH2 CH CH2 বন্ড, ডাবল বন্ডেড ইলেকট্রন, এখানে পাই ইলেকট্রন জাম্প করে এলো। সো এখানে কি হলো, একটা ডাবল বন্ড তৈরি হলো। আর এখানে একটা সিঙ্গেল বন্ড ছিলই, যেহেতু এই কার্বন থেকে ইলেকট্রন শিফট করে গেল এবং ওখানে ডাবল বন্ড তৈরি হলো, তাই পজিটিভ চার্জ তখন কোথায় হলো? পজিটিভ চার্জ তখন হলো এই কার্বনটার উপরে। তাহলে দেখো, এই যে দুটো স্ট্রাকচার আমরা পেলাম, এই দুটো স্ট্রাকচারের মধ্যে যেখানে যে পরমাণু বসেছিল তাই বসে রয়েছে। পরমাণুগুলোর অবস্থানের কিন্তু কোনো পরিবর্তন হয়নি, নাম্বারেরও কোনো চেঞ্জ হয়নি। টোটাল যে চার্জ, দিস স্পিসিস ইজ হ্যাভিং প্লাস চার্জ +1 অ্যান্ড দিস স্পিসিস ইজ অলসো হ্যাভিং প্লাস চার্জ। তাহলে এই গঠন সংকেতগুলোকে 1 এবং 2 এরা কি হলো? এরা হলো রেজোনেটিং স্ট্রাকচার। এরা হলো 1 আর 2 হলো RS রেজোনেটিং স্ট্রাকচার। তাহলে এদের হাইব্রিড ফর্মটা কি হবে? হাইব্রিড ফর্মটা হবে, দেখো আমরা কি পাচ্ছি, ডাবল বন্ডটা এখানেও পাচ্ছি আবার এখানেও পাচ্ছি। সো দেয়ার উইল বি 1.5 বন্ড, অর্থাৎ ডাবল বন্ড আমরা এখানেও পেতে পারি এখানেও পেতে পারি। সো আমরা ডট দিয়ে সেই ডাবল বন্ডটাকে শো করব এবং পজিটিভ চার্জ আমরা কোথায় কোথায় পাচ্ছি? প্রান্তীয় দুটি কার্বনে পাচ্ছি। তাহলে আমরা লিখব ডেল্টা প্লাস ডেল্টা প্লাস। এটা হবে আমাদের রেজোনেন্স হাইব্রিড। আবার দেখো নেক্সট এক্সাম্পল, CH2 ডাবল বন্ড CH2 ডট মাইনাস। দেখো এখানে মাইনাসের উপর আমি ডট দিয়েছি দুটো ইলেকট্রন বোঝানোর জন্য, যেখানে মাইনাস মানে বেসিক্যালি কিন্তু নেগেটিভ চার্জ যেটা রয়েছে সেটা মানে হচ্ছে কটা ইলেকট্রন না, দুটো ইলেকট্রন। এখানে দুটো ইলেকট্রন, নেগেটিভ চার্জ মানে এখানে দুটো ইলেকট্রন। তাহলে এবার দেখো কি হবে, এখানে যেহেতু কার্বনের মাথায় নেগেটিভ চার্জ আছে, তো কার্বনের মাথায় নেগেটিভ চার্জ সে প্রশমিত করার জন্য কোন দিকে যাবে না, শিফট করে যাবে। কিভাবে? সো মেক অ্যারো দিস, দেন দিস বন্ড উইল মুভ লাইক দিস। অর্থাৎ প্রথমে নেগেটিভ চার্জকে আমরা দেখছি আর শিফট হলো এবং তার ফলে লুজলি বাউন্ড ইলেকট্রন, লুজলি বাউন্ড পাই বন্ডেড ইলেকট্রন কিন্তু ইজিলি মুভ করে গেল। সো এবার আমরা আর একটা স্ট্রাকচার তাহলে কি পাচ্ছি, CH2 CH ডাবল বন্ড, লোন পেয়ার, দুটো ইলেকট্রন ছিল। সো এটা একটা ডাবল বন্ড তৈরি করলো এবং এখান থেকে শিফট করে নেগেটিভ, এই বন্ডের পাই ইলেকট্রন যেহেতু শিফট করে গেল তাহলে এই কার্বনের মাথায় একটা নেগেটিভ চার্জ এলো। আবারও দেখো আমাদের পরমাণুগুলোর কিন্তু ধরা যাক A আর B RS গুলো যে আমরা পেয়েছি তাতে পরমাণুগুলোর অবস্থানে কিন্তু পরিবর্তন হয়নি এবং নেট চার্জও -1 A স্ট্রাকচারে এবং B স্ট্রাকচারেও -1। সো দিস আর দ্য রেজোনেটিং স্ট্রাকচারস। আর এই ফেনোমেনাকে বলা হয় রেজোনেন্স বলা হয়। এবার দেখো তাহলে রেজোনেন্সটা কি ফেনোমেনা? রেজোনেন্স হলো একটি আন্তরাণবিক ঘটনা। এটা কিন্তু একটাই অণুর মধ্যে ঘটছে, একটাই অণুর মধ্যে ঘটছে
এবং এখানে পাই ইলেকট্রনের শিফটিং হচ্ছে। শুধু পাই ইলেকট্রনের শিফটিং নয়, লোন পেয়ারেরও শিফটিং হতে পারে, কিন্তু একই অণুর মধ্যে। এবং এই রেজোনেন্স ফেনোমেনাটা কিন্তু বেসিক্যালি এটা কাল্পনিক ফেনোমেনা, কিন্তু যে হাইব্রিড স্ট্রাকচারটা আমরা পাচ্ছি সেটা কিন্তু ওর রিয়াল প্রপার্টি, কারণ সেটা ওই হাইব্রিড স্ট্রাকচারটা কিন্তু ওই যৌগটার সমস্ত প্রপার্টিকে শো করতে পারে, এস্টাবলিশ করতে পারে বা এক্সপ্লেন করতে পারে। সো রেজোনেন্স হাইব্রিড ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রেজোনেন্স শক্তি, রেজোনেন্স শক্তি কি বলতো? রেজোনেন্স শক্তি হলো এই যে একটা অণুকে আমরা তার বিভিন্ন গঠন সংকেত দিয়ে প্রকাশ করতে পারছি থ্রু কিসের সাহায্যে? কি করে এটা প্রকাশ করতে পারি আমরা? না, পাই ইলেকট্রন শিফটিং করে বা তার সরণ ঘটিয়ে, পাই ইলেকট্রনের সরণ ঘটিয়ে। প্রত্যেকটা বিষয় আমরা এক্সপ্লেনেশনে যাব কি কিভাবে হচ্ছে, নানান টাইপস। তো এই যে বিভিন্ন রেজোনেটিং স্ট্রাকচার পাচ্ছি, 1, 2, 3 দিয়ে ধরা যাক একটা অণু, এ অণু, তার বিভিন্ন রেজোনেটিং স্ট্রাকচার আমরা পাচ্ছি। তারা কিন্তু প্রত্যেকটা আইডেন্টিক্যাল অ্যাটম নিয়ে রয়েছে। আমি বারবার কিন্তু রুলগুলো বলছি, রাইটিং রেজোনেন্স স্ট্রাকচারের লিখছি না, কিন্তু মুখে বলছি, মাথায় রাখতে হবে যে তাদের কিন্তু পরমাণুগুলোর বিন্যাস বা অ্যারেঞ্জমেন্ট কিন্তু সেম থাকবে বা আইডেন্টিক্যাল থাকবে। হ্যাঁ, এর এনার্জি কন্টেন্টগুলো প্রত্যেকটার কিন্তু কি হবে? নিয়ারলি সেম। আর প্রত্যেকটা ক্যানোনিক্যাল ফর্মে রেজোনেটিং স্ট্রাকচারে সেম নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে, অযুগ্ম ইলেকট্রন কিন্তু সেম থাকবে। ঠিক আছে? আচ্ছা, আর প্লেনারিটিও মেনটেন হবে। তো এই যে সমস্ত রুলস মেনে আমরা এই রেজোনেটিং স্ট্রাকচার ড্র করলাম, তার মধ্যে ধরা যাক 1, 2, 3 দিয়ে চিহ্নিত করলাম, তার মধ্যে একটি স্ট্রাকচারের স্থায়িত্ব কিন্তু বাকি দুটোর থেকে বেশি হয়। ধরে নিলাম এখানে নাম্বার 2 স্ট্রাকচারের স্থায়িত্ব সবচেয়ে বেশি, আর ওর রেজোনেন্স হাইব্রিড হলো RH। তাহলে কি বলছে? যে সবচেয়ে সুস্থিত যে রেজোনেন্স গঠন, সেই গঠনাকৃতির অন্তর্নিহিত শক্তি এবং পরীক্ষালব্ধ ফলাফল, অর্থাৎ যে হাইব্রিডটা পাচ্ছি সেই হাইব্রিডের যে অন্তর্নিহিত শক্তি, তার মধ্যে আমরা দেখতে পাই খানিকটা পার্থক্য রয়েছে। সেই পার্থক্যকে বলা হচ্ছে রেজোনেন্স শক্তি বা রেজোনেন্স এনার্জি। একে কিলো ক্যালোরি পার মোল বা কিলোজুল পার মোলে ইউনিটে মেজার করা হয়। তাহলে আবারও বলছি, রেজোনেটিং স্ট্রাকচারগুলোর মধ্যে যেটা সবচেয়ে সুস্থিত, তার অন্তর্নিহিত শক্তি এবং যে হাইব্রিডটা আমরা পাচ্ছি তার অন্তর্নিহিত শক্তি, তার মধ্যে একটা পার্থক্য দেখা যায়। অর্থাৎ দেখা যায় যে যত রেজোনেন্স শক্তি যত বেশি হয়, তত সেই যৌগের অভ্যন্তরীণ শক্তির হ্রাস পায় এবং যৌগটার স্থায়িত্ব ততই বেশি হয়। যাই হোক, এই গ্যাপটাকে বা এই পার্থক্যকে বলা হচ্ছে রেজোনেন্স এনার্জি, যাকে কিলো ক্যালোরি পার মোল বা কিলোজুল পার মোল এককে প্রকাশ করা হয়। যেমন ধরো বেনজিনের ক্ষেত্রে আমরা দেখা যায় যে বাস্তব পরীক্ষায় যদি এর হাইড্রোজিনেশন করা হয়, তাহলে কি হচ্ছে? 3 অণু হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে এটা সাইক্লোহেক্সেন উৎপন্ন করছে। এবং এক্ষেত্রে হিট অফ হাইড্রোজিনেশন, যেটা যে হাইড্রোজিনেশন তাপ, তার পরিমাণ হয় -49.8 কিলো ক্যালোরি পার মোল। এটা হলো আমাদের পরীক্ষালব্ধ ফল। কিন্তু যদি ধরো বেনজিন রিংয়ে কি রয়েছে? 3টে ডাবল বন্ড রয়েছে। তো আমরা সাইক্লোহেক্সিনকে যদি ইমাজিন করি, অর্থাৎ একটা ডাবল বন্ড আছে যখন, দ্বিবন্ধনযুক্ত সাইক্লোহেক্সিন, তাহলে তার হিট অফ হাইড্রোজিনেশন করে যখন আমরা সাইক্লোহেক্সেন পাচ্ছি, তখন দেখছি তার ভ্যালু কত হচ্ছে? 28.6 কিলো ক্যালোরি পার মোল সাইক্লোহেক্সিন ধরে। তাহলে এক্ষেত্রে ধরো বেনজিনকে আমরা ধরে নিলাম, বেনজিনকে আমরা কল্পনা করলাম 135 সাইক্লোহেক্সা ট্রাইইন
যেহেতু এখানে একটা ডাবল বন্ড আছে, এখানে তিনটে ডাবল বন্ড থাকছে, তাহলে আমরা বলতে পারবো 135 সাইক্লোহেক্সাট্রাইন। যদি সেইভাবে কল্পনা করি তাহলে কি হবে? একটা ডাবল বন্ডের জন্য যদি 28.6 কিলো ক্যালোরি হয়, তাহলে তিনটে ডাবল বন্ডের জন্য কত হবে? উই শুড অ্যাপ্লাই ইউনিটারি মেথড, বৈকিক নিয়ম, এবং ভ্যালুটা কত হচ্ছে? ভ্যালু হচ্ছে নিয়ারলি 85.8 কিলো ক্যালোরি পার মোল। কিলো ক্যালোরি পার মোল। তাহলে আমরা কি পাচ্ছি না, 135 সাইক্লোহেক্সাট্রাইন ধরলে যে ভ্যালুটা পাচ্ছি হিট অফ হাইড্রোজিনেশনে, কিন্তু বাস্তবে বেনজিনের যে হিট অফ হাইড্রোজিনেশন তার মান পাচ্ছি 49.8। গণনাকৃত যে মান, সেই মান অপেক্ষা বেনজিনের যে হাইড্রোজিনেশন তাপ সেটা আমরা পাচ্ছি আলাদা। তাহলে এটাই হলো এই যে এদের যে গ্যাপটা বা পার্থক্যটা, সেই পার্থক্যই হলো কিন্তু রেজোনেন্স